ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী যেই গাড়ি বহর সেটি ইতোমধ্যেই প্রবেশ করবে এবং সেখানে যেই নিরাপত্তা ব্যবস্থা সেটি একেবারে নিরাপত্তার চাদরেই বঙ্গভবনের চারদিক ঢেকে ফেলা হয়েছে এবং বঙ্গভবনের ভেতরে দরবার হলে ১২০০ জন অতিথিবৃন্দ ইতোমধ্যেই এসে পৌঁছেছেন এবং উপদেষ্টা মণ্ডলীর বাকি যে সদস্য রয়েছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া বাকি যে ১৬ সদস্য রয়েছে তাদের মধ্যেও অনেকেই এসে ইতোমধ্যেই উপস্থিত আছেন বঙ্গভবনের দরবার হলে এবং আমরা যেমনটি আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরীর মাধ্যমে জানলাম এই যে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলন তাদের পক্ষ থেকে যেই ৪০ সদস্যের একটি দল তারাও ইতোমধ্যে সেখানে পৌঁছেছেন। ভাস্কর, আমরা আপনাকে শুনবার চেষ্টা করছি বঙ্গভবনের দরবার হলে আপনি একটু আমাদেরকে জানাবেন। আমরা মাত্র মোহাম্মদ নাহিদ ইসলামকে দেখেছি, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে দেখেছি, এছাড়া বাকি যেই সদস্যরা আছে উপদেষ্টা মণ্ডলীর তাদের মধ্যে কারা কারা পৌঁছেছে কিংবা সবাই পৌঁছেছে কিনা। আরেকটি বিষয় জানতে পেলাম ডক্টর মোহাম্মদ ইউনূস ইতোমধ্যে খুব কাছাকাছি চলে এসেছে বঙ্গভবনের, কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি প্রবেশ করবেন। ভাস্কর, আমরাও নিশ্চিত হতে পেরেছি আমাদের যে সকল সহকর্মীরা রয়েছে সেই সকল সহকর্মীর মাঝে যে প্রধান উপদেষ্টার গাড়িবহর এবং তার সাথে তার কিছুটা আগে যারা ছিলেন যে তার উপদেষ্টা দলের অর্থাৎ রানিং মেট যারা রয়েছে তাদের গাড়িবহরও ধীরে ধীরে গণভবনের দরবার হলের দিকে আসতে শুরু। দরবার হলে প্রবেশের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু যে রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের নিরাপত্তা ধাপ সেই সব কিছু পার করে হয়তোবা কিছুটা সময় লাগবে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা বলতে পারি আরো ১৫ মিনিট পর যে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান সেই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। আমি প্রথমেই ক্যামেরার মাধ্যমে আবারও দেখাতে চাচ্ছি যে ছাত্রদের বিক্ষোভে যে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিলেন তাদের একটা বড় অংশ কিন্তু বঙ্গভবনের দরবার হলে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং আপনি জানেন যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোন ছাত্র এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কমিটি অন্তর্বর্তীকালীন সরকার সেখানে উপদেষ্টা হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছে। এক্ষেত্রে দুইজন মিলে তারা যে আজকে যে একটি ইতিহাস তৈরি করলো সেই ইতিহাস অবশ্যই এবং বাংলাদেশের শিক্ষার্থী সমাজের পক্ষ থেকে যে সকল দাবি তরুণ সমাজের যে সকল দাবি এবং বাংলাদেশকে সামনের পানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সকল প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেই সব ধরনের প্রতিবন্ধকতা উৎসে তারা যেমন ছাত্র বিক্ষোভের বিপরীতে যত ধরনের প্রতিবন্ধকতা ছিল সবগুলো পার করে যেমন আজকে তারা তাদের দাবি সফলভাবে করেছে একই রকম ভাবে বাংলাদেশকেও তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এমনটি কিন্তু আশা করছেন উপস্থিত যে সকল ছাত্র ছাত্রী তরুণ শিক্ষার্থী রয়েছে তাদের সকলে। তার পাশাপাশি এখন যদি দেখি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বক্তব্য, বৃষ্টি আপনি জানেন যে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সাথে আলোচনা বলেন অথবা তাদের মতামত এই সব কিছুর উপর ভিত্তি করেই তারা কি চাচ্ছেন এই সব কিছুর উপর ভিত্তি করে আজ যে উপদেষ্টা পরিষদ সেই উপদেষ্টা পরিষদ কিন্তু গঠন করা হচ্ছে এবং সেইভাবেই সম্মিলিতভাবে কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। একটু যদি পেছনে ফিরে যায় যে গত ৫ তারিখ যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে ছাত্র জনতার বিক্ষুব্ধ সংগ্রামের মধ্যে আন্দোলনের মধ্যে দিয়ে সেই আন্দোলনের পরবর্তী সময়ে পরদিনে কিন্তু ছাত্রদের ২৪ ঘন্টা আলটিমেটাম দেওয়া হয় ছাত্র সমাজের পক্ষ থেকে এবং তাদের আলটিমেটাম ছিল যে ২৪ ঘন্টার মধ্যে দ্বাদশ জাতীয় সংসদটি বিলুপ্ত করা হবে। সেই সংসদ যখন বিলুপ্ত করা হয় সেই সংসদ বিলুপ্ত করার পরবর্তীতেই কিন্তু ছাত্র সমাজের পক্ষ থেকে আরো একটি দাবি জানানো হয় যে তারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এবং বিশ্বের প্রতিটি দেশে সমভাবে গ্রহণযোগ্য যে উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে তারা কিন্তু দাবি জানিয়েছিলেন এবং তাদের পক্ষ থেকেই কিন্তু এই দাবিটি উঠানো হয়েছিল যে বিশ্বের মাঝে পরিচিত এবং একমাত্র বাংলাদেশী হিসেবে যিনি শান্তিতে নোবেল পেয়েছেন সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে
ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম কিন্তু তাদের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল এবং তাদের সেই প্রস্তাবের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু বেছে নেওয়া হয়েছে। এখানে একটি বিষয় যে বয়সে তরুণ কিন্তু ছাত্রদের যে দাবি এবং দাবি পরবর্তী রাষ্ট্রযন্ত্র মেনে নেবে কি, কিন্তু ছাত্রদের যে দাবি এবং দাবি পরবর্তী যে আন্দোলনের অন্যতম আরেকটি যে চাহিদা তার নাম হিসেবে কিন্তু এসেছিল ডক্টর মোহাম্মদ নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। সেক্ষেত্রে সব ধরনের রাজনৈতিক দল যারা রয়েছে তারা সকলে কিন্তু এই বিষয়ে সম্মতি জানিয়েছেন এবং সেই সম্মতি প্রদান শেষে কিন্তু আজকের যে শপথ গ্রহণ সেই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কিছুক্ষণ আগে যেমনটি বলছিলাম যে বিএনপির রাজনীতি করেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমন তাদের একটি বড় অংশ এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আমরা দেখতে পেয়েছি আন্দালবুর রহমান পার্থকে, অন্যান্য রাজনৈতিক দলের কথা যদি বলতে চাই শরীফ নুরুল আম্বিয়া যিনি এসেছেন তাকেও আমরা দেখতে পাচ্ছি দূর থেকে। তার পাশাপাশি বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিক বৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের মাঝে অন্যতম রয়েছেন, যারা ব্যবসায়ী সমিতি, জামাতে ইসলামের প্রতিনিধি দল আমরা দেখতে পেয়েছি, হেফাজতে ইসলামের যে প্রতিনিধি দল তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। মূলত বলা যায় বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে সকলে মিলে সামনে এগিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের যে একটি আশা, সেই আশার প্রতিফলন হিসেবে কিন্তু সেই আশার প্রতিফলন আজকে আমরা বঙ্গভবনের দরবার হলে কিন্তু দেখতে পাচ্ছি। কারণ আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আছে দুপুর 2:10 তিনি যখন বাংলাদেশের মাঠে স্পর্শ করেন তার পরবর্তীতে তাকে কিন্তু সাংবাদিকরা ঘিরে ধরে এবং গণমাধ্যমে তিনি যখন জানিয়েছিলেন তিনি কিন্তু সবার আগে দুটি কথা বলেছিলেন। তার প্রথম কথা হিসেবে কিন্তু তিনি জানিয়েছিলেন যে যেভাবেই হোক যে বর্তমান সময়ে দেশে যে একটি সহিংস এবং অরাজক পরিস্থিতি বিরাজ করছে সেই অরাজক পরিস্থিতি সবার আগে বন্ধ করতে হবে এবং তার পাশাপাশি যদি তাকে প্রয়োজন হয় তাহলে তাকে জনগণ তাহলে তার কথা শুনতে এবং সেটা যদি না হয় তাহলে কিন্তু তিনি এই পদে থাকবেন না। যে যদি তাকে পছন্দ হয় তাহলে তার কথা শুনতে এবং সেটা যদি না হয় তাহলে কিন্তু তিনি এই বিষয়টির উপর ভিত্তি করে কিন্তু বোঝা যাচ্ছে যে বৃষ্টি যে ক্ষমতার রাজনীতির যে দ্বন্দ্বগুলো ছিল সেই রাজনীতির দ্বন্দ্ব হয়তোবা এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে মিটবে বলে আশা করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং তাদের যে বক্তব্য সেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বক্তব্যের সাথে যে সকল উপদেষ্টাগণ সাধারণত উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিচ্ছেন আজকে তাদের সঙ্গে আমরা মূল আনুষ্ঠানিকতা শেষ হয়ে যাওয়ার পরে কথা বলবো। তাদের মাধ্যমে কথা বলার সময় হয়তো আমরা বুঝতে পারবো যে তাদের দৃষ্টিকোণ কি। আর তৃতীয়ত রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যে বিষয়টি আমরা সামনে নিয়ে আসতে যাচ্ছি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন থাকবে। শুরুতে যে বিষয়টা বলতে চাচ্ছি যে বিভিন্ন দলের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে 3 মাস এবং অনেকে কোনো ধরনের নির্ধারিত সময়সীমা উল্লেখ না করে বলতে চাচ্ছে যে যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের যে ভোটের অধিকার সেই ভোটের অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য। সেক্ষেত্রে শিক্ষার্থীদের পক্ষে কিন্তু একটু বিপরীত কথা বলা হচ্ছে। তাদের আশা যে এই যে সরকার সেই সরকার 3 থেকে 5 বছর মেয়াদ যেন থাকে এবং তাতেই দেশের যে একটি সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামো ফিরে আসবে বলে তারা আশা করছেন। এই যে একটি বিভেদ অথবা মতানৈক্য যেটাই বলি না কেন যে নির্দলীয় সরকারের যে সময়সীমা সেই সময়সীমা কতদিন থাকবে তা হয়তোবা দুই পক্ষের মাধ্যমে আলোচনা অথবা তাদের সাথে বিভিন্ন পক্ষের মতামতের ভিত্তিতে যে সময়সীমা সেই সময়সীমা যাতে কোনোভাবেই দেশের অস্থিতিশীল অবস্থা তৈরির ক্ষেত্রে সহায়ক না হয় সেই বিষয়ে সকল পক্ষই ভূমিকা রাখবে বলে সকল এখানে যে সকল আমন্ত্রিত অতিথিরা রয়েছেন তারা কিন্তু আশা করছেন। বেশি আপনার সাথে যখন কথা বলছি সেই কথাও বলা অনুযায়ী আমরা সবশেষ যে প্রস্তুতি সেই প্রস্তুতি দেখে কিন্তু মনে হচ্ছে আর খুব একটা বেশি দেরি নেই যে
মূল আনুষ্ঠানিকতা শুরু হতে বঙ্গভবনের যে সকল কর্মকর্তারা রয়েছেন তারা ইতিমধ্যেই বেশ খানিকটা তাদেরকে দেখা যাচ্ছে দ্রুততম পরিস্থিতিতে নিজেদের যে শেষ আয়োজনটি সম্পন্ন করতে এবং একই সাথে মহামান্য রাষ্ট্রপতি আসার পর যে নিরাপত্তা ব্যবস্থাটা সেই নিরাপত্তা ব্যবস্থাটা সকলে কিন্তু পরখ করে নেওয়ার চেষ্টা করছেন। একটু আগে আমাদের যে সকল সহকর্মী রয়েছেন সেই সহকর্মী